সকলকে রাজপথের রাজনীতির নবম পর্বের শুভেচ্ছা জানাই। আজকে নবম পর্বে আমাদের সাথে নারায়ণগঞ্জের দুইজন আলোচক আছেন। নারায়ণগঞ্জে আপনারা সকলেই জানেন যে ঢাকার পরবর্তী বা ঢাকার পরে অভ্যুত্থানে বা ৫ই আগস্টে এই গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে সবচেয়ে বেশি আন্দোলনের বা হেনস্থার শিকার হয়েছে নারায়ণগঞ্জের ছাত্র জনতা। ওখানে অভ্যুত্থানের সময়কার চিত্র আপনারা যদি দেখেন সেখানে দেখবেন যে ছাত্র জনতার উপরে সরাসরি আহ, যারা ওসমান গ্রুপ আছেন বা ওসমানের বংশধর আছেন তারা সকলে মিলে তারা তাদের ছাত্র জনতার উপরে স্টিম রোলার চালিয়েছেন। সেই জায়গা থেকে আজকে দুইজন আলোচক আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন জাহিদুল হক বাঁধন, মুখ্য সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা, এবং আমাদের সাথে আরো একজন আলোচক আছেন আখতারুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর। আপনাদের দুইজনকেই আমরা আমাদের রাজপথের নবম পর্বে এবং রাজপথের রাজনীতিতে শুভেচ্ছা জানাই, এবং আমরা একটু সরাসরি আলোচনার দিকেই চলে যাই। আমরা প্রথমে একটু জাহিদুল হক বাঁধনের কাছে যাই। জাহিদুল হক বাঁধন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে কিভাবে অভ্যুত্থানকে, এই যে 5 আগস্টে যে গণ অভ্যুত্থান সেটাকে বিশ্লেষণ করবেন এবং ছাত্র জনতাকে কিভাবে জনগণের আকাঙ্ক্ষার এই যে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করার যে আন্দোলন সেই আন্দোলনে সংগঠিত করেছেন, সকল কিছু আমরা একটু জানতে চাই। আচ্ছা, জাহিদুল ইসলাম হক বাঁধন। ধন্যবাদ রাইদুল ইসলাম সাকিব ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ আলোচক রাইসুল ইসলাম সাকিব ভাই, যিনি হচ্ছিল সাংগঠনিক সম্পাদক গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর। শুরুতে হচ্ছিল আমি যেটা বলতে চাই, 5ই আগস্ট পূর্ববর্তী যে ঘটনাটা, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন নারায়ণগঞ্জ জেলা অতীব গুরুত্বপূর্ণ একটি জেলা। নারায়ণগঞ্জ জেলা হচ্ছে বাংলাদেশের ইকোনমিকতে বড় একটা ভূমিকা রাখে। তো স্বৈরাচারী হাসিনার সরকারের আমলে আমাদের নারায়ণগঞ্জ থেকে অনেকটা হচ্ছিল যে গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা টোটালি ম্লান হয়ে গিয়েছিল। আপনার পরপর বিভিন্ন আসনে নারায়ণগঞ্জ 3 আসন, নারায়ণগঞ্জ 5 আসন এবং নারায়ণগঞ্জ 2, এই আসনগুলোতে হচ্ছিল গত 3 মেয়াদের হচ্ছিল মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বিকজ অফ সিলেকশনে হচ্ছিল সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে। তো সর্বোপরি যেটা সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার উপর, বিশেষ করে হচ্ছিল আমার ছাত্রছাত্রী ভাই বোনদের উপর আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী, যাদের হেলমেট লীগ হিসেবে আমরা অবহিত করি, তাদের মাত্রা অতিরিক্ত দমন পীড়ন, শারীরিক প্রহারের ঘটনাকে কেন্দ্র করে আমাদের নারায়ণগঞ্জের ছাত্র জনতার মধ্যেও সেই ইগনেট হয়, আন্দোলনের যে স্পৃহা সেটা জাগ্রত হয়। তারই ধারাবাহিকতা থেকে হচ্ছিল আমরা সেই জুলাই 16 তারিখ থেকে হচ্ছিল আন্দোলন মূলত শুরু হয় নারায়ণগঞ্জ কেন্দ্রিক। সেখানে আমাদের সমস্ত স্কুল কলেজ, সরকারি বেসরকারি ভার্সিটি যেগুলো আছে সবগুলায় সব ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে। সেই আন্দোলনে অংশগ্রহণের প্রেক্ষিতে আপনারা জানেন আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমান সাহেব, তিনি ওসমান বাহিনী এবং তার ছেলে অয়ন ওসমানের নেতৃত্বে সরাসরি আমাদের ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করা হয় বিভিন্ন স্পটে। তাছাড়া আমাদের নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাং রোড, মদনপুর, কাঁচপুর, সোনারগাঁ, মেঘনা বিভিন্ন প্রান্তে হচ্ছিল আন্দোলন যখন হচ্ছিল কেন্দ্রীভূত হচ্ছিল, তখনই সরকারি বাহিনী দ্বারা আমরা হচ্ছিল নির্যাতন নিপীড়নের শিকার হই। সে সাথে পুলিশ বাহিনীর ভূমিকা ছিল সরকার সমর্থিত যে গোষ্ঠী তাদেরকে হচ্ছিল একটা কি বলে তাদেরকে একটু বেনিফিট দিচ্ছিল। তারা ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকে হচ্ছিল নিরাপত্তা না দিয়ে তারা দলীয় হয়ে আমাদের ছাত্র জনতার উপর হচ্ছিল গুলি, টিয়ারশেল বর্ষণ করে আমাদের নারায়ণগঞ্জের হচ্ছিল অনেক ছাত্রছাত্রী বাইকে হচ্ছিল তারা শহীদ করে, এবং হচ্ছিল প্রায় 300-র উপর ছাত্রছাত্রী আহত হয় আন্দোলন কেন্দ্রিক। তো তারই ধারাবাহিকতায় আমাদের নারায়ণগঞ্জ থেকে 5ই আগস্ট এর আগে 3ই আগস্ট নারায়ণগঞ্জে বড় একটি আন্দোলন হয়, আপনারা জানেন। সেটা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়ার মাধ্যমে। চাষারাতে আমাদের উপর যখন পুলিশ বাহিনী অতর্কিত হামলা এবং হচ্ছিল আওয়ামী বাহিনীদের হামলা আমরা হচ্ছিল কঠোর ভাবে হচ্ছিল প্রতিহত করি, আমাদের জীবনের বিনিময়ে আমরা সেটা প্রতিহত করতে সক্ষম হয়েছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমরা একটু
আখতারুজ্জামান রাজু ভাইয়ের কাছে যাই। আখতারুজ্জামান রাজু ভাই, আপনি একটি ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করছেন এবং আহ, এবং আপনি নারায়ণগঞ্জের মতো একটি শহরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই জায়গা থেকে অভ্যুত্থানে কিভাবে অংশগ্রহণ করলেন এবং আপনাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনো ধরনের অংশগ্রহণমূলক ছিল কিনা, কিংবা কিভাবে অংশগ্রহণ করেছেন সেই জায়গাটা আমরা একটু জানতে চাই, এবং সাথে সাথে কিভাবে দেশের আপামর জনগণের বা আপামর শিক্ষার্থীদের যুক্ত করলেন এবং পরবর্তী সময় কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকলেন না, সকল কিছু একটু যদি আপনি আলোচনা করেন। জি, আখতারুজ্জামান রাজু। রাইসুল ভাই সহ আমার সহ-আলোচক জাহিদুল ইসলাম বাদন ভাই সহ যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমত, রাজনীতির একটা হটস্পট হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা যারা মূলত রাজনীতি করি তারা জানে যে নারায়ণগঞ্জটা আসলে কি। রাজনীতির বাংলাদেশের যতগুলো স্পট আছে এর মধ্যে সব থেকে ঢাকার পরে গুরুত্ব দেওয়া হয় নারায়ণগঞ্জকে, কারণ নারায়ণগঞ্জ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে শামীম ওসমান সহ যারা এদেশের চাষের রাজত্ব তৈরি করতে এরকম নেতৃত্ব অনেক উঠে আসছে নারায়ণগঞ্জ থেকে। তো নারায়ণগঞ্জের উপর মানুষের প্রথম থেকেই একটা চোখ অন্যরকম থাকে যে নারায়ণগঞ্জ আসলে কিভাবে আন্দোলনগুলোতে ফোকাস করছে এবং নারায়ণগঞ্জের ভূমিকা কি। দেশের প্রত্যেকটা ক্রান্তি লগ্নে যখন একটা বিষয় খুব ভালোভাবে প্রতিফলিত হয় তখনই নারায়ণগঞ্জের একটা ভূমিকা সবাই দেখতে চায় আসলে যে নারায়ণগঞ্জ কিভাবে এখানে সবার সাথে থাকে। তো আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নারায়ণগঞ্জে প্রোগ্রাম করেছি এবং আন্দোলন সংগ্রাম করেছি, এখানে দলীয় আসলে কোনো ধরনের ব্যানার ছিল না। আমরা হচ্ছে সেই জুলাইয়ের প্রথম দিক থেকে নারায়ণগঞ্জে প্রগতিশীল যত ধরনের ছাত্র রাজনীতি যারা করে, ছাত্র রাজনীতি করার যতগুলো দল আছে নারায়ণগঞ্জে, বাম ছাত্র সংগঠন আছে, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র দল, ছাত্র শিবির সহ আমাদের ছাত্র অধিকার পরিষদ সহ যারা মূলত হাসিনা বিরোধী রাজনীতি করছে, আমরা সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে কাজ করছি। এই প্ল্যাটফর্ম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, এখানে আমরা সবাই একসাথে কাজ করছি এবং সবাইকে ঐক্যবদ্ধ করেছি। যেমন সরকারি তুলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ সহ যতগুলো কলেজ ছিল সমস্ত কলেজে আমরা যারা নেতৃত্ব দিয়েছি আমরা সামনের দিকে ছিলাম, কিন্তু সর্বশেষ যখন আমরা যেহেতু একটা রাজনৈতিক সংগঠন থেকে বিলং করি, তো আমরা রাজনৈতিক সংগঠনে যারা ছিল এদেরকে হচ্ছে এক ধরনের বাদ দিয়ে এবং আলাদা করে হচ্ছে বৈষম্যবিরোধী কমিটিগুলো করা হয়েছে, কারণ তাদের ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা এটা তো আস্তে আস্তে মানুষ বুঝতে পারতেছে। তো ওই জায়গা থেকে আমরা সম্মিলিত ভাবে আন্দোলন করেছি, সবার সাথে কাঁধে কাঁধ থেকে এবং হাতে হাত থেকে আমরা একটা প্ল্যাটফর্মে গেছি। ওই প্ল্যাটফর্মের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নারায়ণগঞ্জের মতো জায়গায় থেকে আমরা শামীম ওসমানের দ্বিতীয়বারের মতন পালিয়ে যেতে বাধ্য করেছি। এবং নারায়ণগঞ্জের মানুষ দেখেছে যে নারায়ণগঞ্জের ছাত্র জনতা প্রতিটা অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ায়। বর্তমানে ধর্ষণ হচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। নারায়ণগঞ্জে প্রতিদিন তুলারাম কলেজ থেকে হচ্ছে ধর্ষণ বিরোধী প্রোগ্রাম হচ্ছে, তারপর প্রেস ক্লাবে হচ্ছে। নারায়ণগঞ্জ হচ্ছে রাজনীতির যে হটস্পট যে জায়গা ওইটা ধরে রাখছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু মূল আলোচনায় চলে যাই, যে আমরা একটু জাহিদুল হক বাঁধনের কাছে যাই। যে জাহিদুল হক বাঁধন, কিছুদিন আগে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ, বলা যায় যে এক অংশ, তারা নতুন একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করছেন, সেটার নাম হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেই ছাত্র সংসদে কি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলে যাচ্ছে, না আসলে এই প্ল্যাটফর্মটা বা এই রাজনৈতিক সংগঠনটা, রাজনৈতিক ছাত্র সংগঠন কিসের ভিত্তিতে কাজ করবে এবং কার সাথে কাজ করার জন্য তারা মনোনিবেশ করেছেন? ধন্যবাদ রাইদুল ইসলাম সাকিব ভাই আপনাকে। আসলে আমরা জানি প্রত্যেকটি রাজনৈতিক যে দলের হচ্ছে একটা হচ্ছে স্টুডেন্ট উইংস থাকে, যেটা হচ্ছে আপনার হচ্ছে ছাত্র দল, তারপর ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফেডারেশন, এই নামগুলোতে অবহিত করে থাকি। যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, আমার পূর্ববর্তী বক্তা আখতারুজ্জামান রাজু ভাই সেটা বলে গেছে। এখানে হচ্ছিল আপনার
আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূলত যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা থাকবে হচ্ছিল পলিটিক্যালি প্রেসার পার্টি হিসেবে। কিন্তু রাজনীতি করতে গেলে যারা এখান থেকে রাজনীতির আকাঙ্ক্ষা ধারণ করেন, রাজনীতি করতে চান, তারা হচ্ছিল গণতান্ত্রিক ছাত্র সংসদ যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটিতে গিয়ে আমাদের যে দল, সে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সে পার্টির স্টুডেন্ট উইং হিসেবে কাজ করবে। এইটা আপনার ভাষ্যমতে, কিন্তু আসলে যে ঢাকায় যখন আত্মপ্রকাশ ঘটে ছাত্র সংগঠনে, তখন তারা বলেছেন তারা একটা স্বাধীন সংগঠন, তাদের সাথে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টির কিছু তাত্ত্বিক বা বিশ্লেষণগতভাবে কিছু মিল আছে, তার কারণে তারা তাদের সাথে থাকবেন। কিন্তু আসলে কিন্তু জি তারা স্বাধীন সংগঠন হিসেবে প্রকাশ করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছেন, আপনারা কি জি ছাত্র সংসদে যাবেন, নাকি আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবেই থেকে যাবেন? মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে 24-এর গণ অভ্যুত্থানকে যারা অন করি, আমাদের মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছিল আন্দোলন কেন্দ্রিক। আমরা জুলাই আগস্টকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাব। আমরা জুলাই আগস্টে যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আপনি জানেন আমাদের যে 47 সালের দেশভাগ থেকে যে আমাদের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা ছিল, সব জায়গাতে তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে। সেটা 47, 52, 71 সাল, হ্যাঁ, তারপরে হচ্ছিল আপনার 90 যে গণ অভ্যুত্থান ছিল, এবং 24-এ বরাবরই হচ্ছিল আমাদের যে ছাত্র, আমরা যারা তরুণদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে একটা পর্যায়ে নিয়ে যাই। কিন্তু আমাদের এই আকাঙ্ক্ষাটা বরাবরই চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার কারণে আমরা প্রতিনিয়ত আমরা আগাতে পারতেছি না আমাদের দেশ হিসেবে, বা আমরা জাতি হিসেবে আমরা সামনের দিকে মুভ করতে পারতেছি না। আপনি জানেন ভিয়েতনাম আমাদের পরে স্বাধীন হওয়া সত্ত্বেও তাদের অবস্থান আমাদের থেকে ফার বেটার। এবং যেই আপনার সিঙ্গাপুর একটি দ্বীপ রাষ্ট্র ছিল, তাদের অবস্থান কোথায়, আজকে আমরা কোথায়? সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা মনে করি আমাদের জায়গা থেকে আপনার সকল গণতান্ত্রিক যে ব্যবস্থা, আমরা আমাদের যে বলা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক, সেই সেকেন্ড রিপাবলিক বাস্তবায়িত করার জন্য বা কাজ করার জন্য আমরা প্রতিদিন সেকেন্ড রিপাবলিকের দিক যাব। এই আচ্ছা, আমি যেহেতু কথাই উঠছে, আমি আবার একটু প্রশ্ন করি আমাদের যারা দর্শক আছেন এবং আমাদের যে আজকে আলোচকরা আছেন কিংবা যারা পরে দেখবেন, তাদের সকলের জন্যই আপনি একটু সেকেন্ড রিপাবলিক এই শব্দটা আমরা নতুন শুনছি, এবং বলা যায় যে কিছুদিন হচ্ছে বা 5 মাস হচ্ছে আমরা এটা শুনতে পাচ্ছি, কিন্তু আসলে এটার মূল তত্ত্ব কি? আসলে সেকেন্ড রিপাবলিক দ্বারা আসলে আপনারা কি বুঝাতে চান? আচ্ছা, সেকেন্ড রিপাবলিক নিয়ে একটা ধোঁয়াশা সকলের মাঝে তৈরি হয়েছে, যে দ্বিতীয় গণপ্রজাতন্ত্রী আবার কি। যেহেতু আমাদের 71 পরে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, তারপরে সেকেন্ড রিপাবলিকের প্রশ্ন আসতেছে কোথা থেকে? দেখেন, আপনি যদি ফ্রান্সের প্রেক্ষাপট দেখেন, রাজতন্ত্র থেকে যখন তারা গণতন্ত্রে ধাবিত হয়েছিল, তখন থেকেই মূলত সেকেন্ড রিপাবলিক যে শব্দটার সাথে বিশ্ব পরিচিত। আমি যদি বাহির দেশের মানে বাহিরের প্রেক্ষাপট না টেনে যদি আমাদের দেশের প্রেক্ষাপট টানি, আমাদের বিভিন্ন রাজনৈতিক যে দল, তারা মনে করে যে নির্বাচন, হ্যাঁ, নির্বাচন মানেই গণতন্ত্র। আসলে কি নির্বাচন মানে গণতন্ত্র? আমরা প্রতিবার দেখে আসছি, সে 71-এর নির্বাচন পরবর্তী সময় থেকে যে একটা দল নির্বাচনী পন্থায় ক্ষমতায় আসার পর, সেই দলটা সহজে ক্ষমতা থেকে মানে ক্ষমতার যে সঠিকভাবে হাত বদল হওয়ার কথা, সেটা হচ্ছে না। হয়তো সাময়িক কুয়ের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হচ্ছে, নয়তো লগ্গি বৈঠার মাধ্যমে একটা অরাজকতা সৃষ্টি করে 9/11-এর মতো গভর্নমেন্ট এনে ওই সরকারকে ক্ষমতাচ্যুত করতে হচ্ছে, বা সর্বশেষ প্রেক্ষাপট যদি আমি বলি জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট। এখন একটি নির্বাচন মানেই কিন্তু গণতন্ত্র না। আমরা আপনার মনে রাখতে হবে এই জিনিসটা, আমরা একটা ফেসিজম কাঠামো থেকে ডেমোক্রেসি কাঠামোর দিকে মুভ করতেছি। ফেসিজম কাঠামো থেকে ডেমোক্রেসির মাঝে যে ব্রিজ, যে অদৃশ্য একটা পর্দা এখনো রয়ে গেছে, সেই পর্দা নিরসনের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন করা প্রয়োজন। সেখানে আমরা গণপরিষদ নির্বাচন করে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমরা বাংলাদেশের নতুন সাংবিধানিক ব্যবস্থার দিকে যে ধাবিত হব, সেটাকেই আমরা সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় গণপ্রজাতন্ত্রী হিসাবে আমরা অভিহিত করে আসছি। তাহলে আপনারা কি নির্বাচনের চান না, নাকি নির্বাচনটা কিভাবে চান? হ্যাঁ, আমরা অবশ্যই নির্বাচন। আমরা তো জানতাম যে গণতন্ত্রের প্রথম শর্ত নির্বাচন। হ্যাঁ, গণতন্ত্রের প্রথম শর্ত নির্বাচন। শুধু নির্বাচনই গণতন্ত্র না। গণতন্ত্র আমার ভোটিং রাইটস দিতে হবে, যেটা বিগত সরকারের আমলে আমরা সেটা পাই নাই। মানুষ তার ভোটার অধিকার পায় নাই। ডেমোক্রেসি মিনস আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি
সমানুপাত আপনার দৃষ্টিভঙ্গি থাকবে, আমাদের প্রত্যেকের রাজনৈতিক যে অ্যাক্টিভিটিস সেগুলা করার অধিকার থাকবে। কিন্তু আমরা বিগত সময় দেখে আসছি, যে দলই ক্ষমতায় আসে না কেন, বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সভা সমাবেশ মিছিল মিটিং করার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর মাধ্যমে বা রাষ্ট্রীয় যে নিরাপত্তা সংস্থা আছে সেই কাঠামোটা ব্যবহার করে। তো আমরা চাই যে সংবিধান এরকম ভাবে প্রণয়ন করা হোক যেখানে নিরাপত্তা বাহিনী তাদের হচ্ছিল স্বতন্ত্র একটা ভূমিকা থাকবে, কোন দল সেই নিরাপত্তা বাহিনীকে তার হচ্ছিল কুক্ষিগত করতে পারবে না বা তার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করতে পারবে না। আপনি একটা জিনিস দেখে থাকবেন যে জি জি, আর সেই জায়গায় যদি আমরা একটু প্রশ্ন করি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে প্রশাসনকে কাজে লাগাইছে মনে হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেটার যদি উদাহরণ আমি দেখাইতে চাই, সেটা আপনারা দেখবেন যে বাংলাদেশের সকল যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ফ্রি সেমিনার, ফ্রি ভাবে প্রশাসনকে কাজে লাগানো, টেন্ডার থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সকল ক্ষেত্রেই আমরা দেখবো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা সরাসরি হস্তক্ষেপ করেছেন। আচ্ছা, আমরা ওই প্রশ্নে আবার যাব এবং আমরা একটু আখতারুজ্জামান রাজুর কাছে যাই। আখতারুজ্জামান রাজু, আপনি দেখবেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বলা যায় যে সাবেক মুখ্য সংগঠক হান্নান মাসুদ একটা কথা বলেছেন যে নুরুল হক নূর ভাই তিনি নিজেই তার রাজনৈতিক দল থেকে সরে এসে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে চেয়েছেন। সেই জায়গায় আপনি যেহেতু মহানগরের দায়িত্বে আছেন, আমরা একটু আপনার কাছে যাই যে আসলে আপনি যেহেতু মহানগরের সাংগঠনিক সম্পাদক, আপনি একেবারেই নারায়ণগঞ্জের কাছাকাছি এবং ঢাকাস্থ লোক, সেই জায়গায় আপনি একটু এইটার তত্ত্ব বা আমাকে উদাহরণ দিবেন আসলে এই কথার পরিপ্রেক্ষিতে আসলে আপনাদের কথা কি? আখতারুজ্জামান রাজু। হ্যাঁ, গত 2 দিন আগে হচ্ছে আব্দুল হান্নান মাসুদ ভাই, যিনি আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে, ওনার সাথে আমি নিজেও রাজনীতি করেছি, কারণ উনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছে। এবং আমার যতটুকু জানা এবং দেখা, উনি ডাক্তার সাবেক ভিপি নুরুল হক নূর ভাই থেকেই রাজনীতিতে মূলত আসা এবং মোটামুটি রাজনীতির যে মূল যে শিক্ষণীয় বিষয়টা আমার মনে হয় ওইখান থেকে ওনার উত্তরিত হয়েছে। যদিও ওনাদের সাথে আমাদের অনেক কিছুতে হচ্ছে একটা মতের মিল আছে, অনেক জিনিস হচ্ছে ওনাদের সাথে আমাদের মিলে যায়। তো এই বিষয়গুলো নিয়ে ওনাদের নতুন রাজনৈতিক যে সংগঠন এনসিপি আসছে, এনসিপি আসার আগে হচ্ছে আমাদের সেন্ট্রাল বডির সাথে ওনাদের পার্সোনালি হচ্ছে মিটিং বা কথাবার্তা হয়েছে। কিন্তু নূর ভাই সহ আমাদের কেন্দ্রীয় বডি কখনো এটা বলে না যে আমাদের দল বিলুপ্ত করে আমরা এনসিপিতে যোগ দিব, কারণ আমরা হচ্ছে একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের প্রতীক হচ্ছে ট্রাক। তো কখনোই আমরা আমাদের নিবন্ধিত রাজনৈতিক দল বিলুপ্ত করে এনসিপিতে যাওয়ার প্রশ্নই আসে না। সেক্ষেত্রে যদিও এনসিপি নতুন রাজনৈতিক দল এবং ওনাদের কেন্দ্রীয় নেতা আক্তার ভাই, তারপর হচ্ছে নাহিদ ইসলাম সহ মূলত অনেক আছে যারা ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা, ওনারা যদি চায় তাহলে ওনারা আমাদের সাথে একসাথে হতে পারে, মানে একটা প্ল্যাটফর্মে যদি কাজ করতে চায় ওনারা আসতে পারে। গণ অধিকার পরিষদের সবার জন্য দরজা খোলা আছে। তবে আগামীতে কি হবে আন্দোলনের প্রেক্ষাপটে, যেহেতু একসাথে কাজ করা হয়েছে, তো যদি কেন্দ্রীয় বডি কখনো মনে করে যে ওনাদের সাথে জোট করবে, হ্যাঁ জোট হতে পারে, বা ভবিষ্যৎ বলে দেবে যে ভবিষ্যৎ আসলে কি হয়, কোন দিকে যায়। কিন্তু এখন পর্যন্ত আব্দুল হান্নান মাসুদ ভাই পরবর্তী একটা টকশোতে আবার উনি এটা ক্লিয়ার করেছে যে আমাদের সাথে আলোচনা হয়েছিল, কিন্তু নেউর ভাই যে হচ্ছে একদম দল ত্যাগ করে আসবে এরকম কিছু মানে বলে না। এটা নিয়ে উনি আবার ক্ষমা প্রার্থনা করছে, মানে দ্বিতীয়বারের টকশোটা যদি আপনি দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন। আমরা পরবর্তীতে দেখা হবে। এবং আরেকটা প্রশ্ন যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে এনসিপির নেতা গাজী সালেউদ্দিন তানভীর টাকার বেশি কমিশন বাণিজ্য করেছেন এই যে নতুন বই ছাপা, আপনার মতামত আপনি কিভাবে কি মনে করছেন যে আসলে একটা লোক সে তার দায়িত্ব দেওয়ার পরবর্তী সময়ে 400 কোটি টাকা বাণিজ্য কমিশন বাণিজ্য, সেটা আসলে এই জাতির জন্য কিংবা আসলে এটা আসলে আপনি আসলে খেয়াল করে দেখবেন যে 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক এখন তো একটা কি বলে একটা ওপেন একটা ফিল্ড, এখানে হচ্ছে সবাই রাজনীতি করার একটা
আহ, মানে সবার সমান অধিকার নিয়ে কথা বলতেছে, রাজনীতি করতেছে। কিন্তু আমার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার আহ, বিভিন্ন বাণিজ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান সহ এবং চাঁদাবাজিতেও নাম আসছে বিভিন্ন জায়গায়। তো এরকম জায়গাগুলোতে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা উনি আগে থেকে হচ্ছে সমালোচিত ছিল, যে গাজী তানভীর উনি জাতীয় নাগরিক কমিটির কিভাবে যে সদস্য সচিব পদ পায় এটা আমার আসলে বোধগম্য হয় না। কারণ এরকম একটা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন যে আকাঙ্ক্ষার যে রাজনৈতিক দল, এটা অনেক তরুণের একটা স্বপ্ন। এখানে এরকম একটা রাজনৈতিক দলে যারা সেন্ট্রাল পর্যায়ে পোস্ট হোল্ড করে, তো ওনাদের অনেক কিছু আমার মনে হয় যে দেখা তারপর আনা উচিত ছিল। এরকম একটা মানুষকে আনার পরে উনি হচ্ছে ডিসি বাণিজ্য মানে ডিসি যে কি করলো, দুজন ডিসির ইস্যু ওনার নাম আসছে যে উনি ডিসি বদলিতে নাম আসছে এবং নিয়োগে। তারপর আবার উনি এই যে বই ছাপানোতে 400 কোটি টাকার একটা বাণিজ্যে নাম আসছে। তা আমরা চাই যে এনসিপি এটার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ওনাদের দলগত ভাবে এটাও দেখতে চাই, এবং প্রশাসন আহ, মানে কি পদক্ষেপ নেয় এই যে নতুন রাজনৈতিক দলের বিরুদ্ধে এটা আমরা দেখতে চাই। জি, আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমরা একটু আবারও মোহাম্মদ জাহিদুল হক বাঁধনের কাছে যাই। জাহিদুল হক বাঁধন, আহ, কিছুক্ষণ আগেই কথা উঠছিল, কিংবা একটু আগে আখতারুজ্জামান রাজু বললেন যে বিশেষ কিছু কিছু সুবিধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি সরকারের কাছ থেকে কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নিচ্ছে। এই জায়গার বা এই প্রশ্নের উত্তরে আপনার মানে এই প্রশ্নের কি উত্তর দিবেন আপনি, সেটা একটু ক্লিয়ার করবেন আমাদের। প্রথমে আমার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথায় আমি স্পষ্টত বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার থেকে কোনো ধরনের অযাচিত আপনার হচ্ছিল কোনো এটা কি বলে কোনো বেনিফিটস নিচ্ছে না, সরকারকে কোনোভাবেই সেটা ব্যবহার করতেছে না। আপনি জানেন 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে হচ্ছে অবনতি বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রপারলি তাদের যে কাজ সেই কাজটা না করার কারণে কিছু কিছু জায়গায় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা হস্তক্ষেপ করেছে হচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। আপনার বিভিন্ন জায়গায় যখন হচ্ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা হচ্ছিল আপনার এই পুলিশ অ্যারেস্ট করতে পারতেছে না বা গোয়েন্দা তথ্য পুলিশের কাছে নাই, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী যারা আছেন তারা তাদেরকে প্রত্যক্ষ করার সাথে সাথে হচ্ছে থানা পুলিশের মাধ্যমে তাদের কাছে আইনের সোপর্দ করেছেন। জাতীয় নাগরিক পার্টির কথা যদি আমি বলি, সরকার থেকে যদি হচ্ছে কোনো ধরনের সহযোগিতা নেওয়া ছিল, আপনি জানেন আমাদের হচ্ছিল 3জন ছাত্র প্রতিনিধি হচ্ছে সরকারের উপদেষ্টা মন্ডলীর যে প্যানেল, ওই প্যানেলে ছিল। সেখান থেকে হচ্ছে নাহিদ ভাই, যাকে আমরা গণতন্ত্রের ইমাম হিসাবে আখ্যায়িত করি, তিনি তার সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রটোকল ছেড়ে জনতার কাতারে জনতার নেতা এসে নতুন রাজনৈতিক যে দল জাতীয় নাগরিক পার্টি সেটার হচ্ছে গঠন করে এবং তার আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়। আমাদের যদি হচ্ছে সরকারি কোনো সরকারের পক্ষ থেকে যদি রাষ্ট্রীয় কোনো সহায়তা সহযোগিতা বা হচ্ছে তাদের সরকারের প্যাট্রোনাইজিং প্রয়োজন ছিল, সেক্ষেত্রে আমরা সরকারের থেকেই সেটা আমরা করতাম। আমরা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ধারণ করি, আমরা গণমানুষের কথা বলি, সেজন্য আমরা সরকার থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা গ্রহণ করতেছি না। আমার সহ বক্তা আখতারুজ্জামান রাজু ভাই কিছু অভিযোগের কথা বললেন, যেটা হচ্ছে বাণিজ্য, বিভিন্ন বাণিজ্য চাঁদাবাজি বা যে বিষয়গুলা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশেষ করে জনমানুষের কাছে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি বা বাণিজ্য যে বিষয়গুলা হচ্ছে সেটা অনস্বীকার্য নয়, আমরা সেটা অবশ্যই স্বীকার করি। কিন্তু আমাদের আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন থেকে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে তার পরবর্তী সময় থেকে সমন্বয়ক পরিচয় যেটা সেটা হচ্ছিল বিলুপ্ত হয়ে যায়। আমাদের যে সকল জেলা, মহানগর এবং হচ্ছে কিছু উপজেলা কমিটি হয়েছে, সেখানে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র 4জনকে প্রদান করে কমিটিগুলা দেওয়া হয়েছে। এই আমাদের কমিটির মধ্যে যারা অসৎ ব্যক্তি বিভিন্ন নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন বাণিজ্য বা চাঁদাবাজি যারাই করে আসছে, আমাদের সেটা প্রত্যক্ষ করার সাথে সাথে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। আপনি জানেন গতকালকে নারায়ণগঞ্জ 300 শয্যা বিশিষ্ট হসপিটাল থেকে আমাদের নারায়ণগঞ্জ জেলা কমিটির একজন সংগঠক তাকে হচ্ছে যৌথ বাহিনী অ্যারেস্ট করে ওইখানে দালাল সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তাকে মূলত অ্যারেস্ট করা হয়।
যখন আমরা মিডিয়ার মাধ্যমে যখন সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়, সাথে সাথে আমরা তার এগেনস্টে সাংগঠনিক ব্যবস্থা এবং স্থায়ী যে বহিষ্কারের যে ব্যাপারটা আমরা সাথে সাথে সেটা করেছি। আপনি জেনে থাকবেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাদের নেতা কর্মীদের হলো প্রটোকল দিয়ে থাকে সাধারণত রাজনৈতিক দলগুলো বা মার্ডার পার্টি যারা আছে, তাদের প্রটোকল এইভাবে এই অর্থে দেয় যে আমরা দেখছি সে আমাদের হচ্ছিল দলীয় কেউ না, এইভাবে মৌখিক একটা বিবৃতি দেয়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিহাস সৃষ্টি করে আমরা তাকে তাৎক্ষণিক এই হচ্ছে অন্য সব রাজনৈতিক দল এবং বৈষম্য আমাদের হচ্ছে রাজনৈতিক মতাদর্শের যে পার্থক্য আমরা বরাবরই বলে আসছি। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কথা বলি। আমরা বাংলাদেশের ডেমোক্রেসি বা সুস্থ ধারার যে রাজনীতি, সেই রাজনীতির প্রচলনটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এবং হচ্ছে যে জাতীয় গণতান্ত্রিক ছাত্র সমাজ দ্বারা আমরা হচ্ছে ক্যাম্পাস বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে প্রতিষ্ঠিত করতে চাই। জি, আচ্ছা, আমরা একটু আরেকটু আলাপে যাই যে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশে কমিটি দেওয়া হলো, এটা সকলের অভিযোগ। এটা যদি আমি বলি যে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, রংপুর ইত্যাদি ইত্যাদি যেসব জায়গায় বলি, সেই জায়গাতে এবং সুস্পষ্ট বলা আছে যে যদি কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হতে চায়, তো সেই ক্ষেত্রে তাকে তার যে রাজনৈতিক পরিচয়, সেই পরিচয় ছেড়ে এসে তারপরে বৈষম্যবিরোধীতে যুক্ত হতে হবে। এটা আপনাদের স্পষ্ট বক্তৃতা ছিল, জাহিদুল হক বাঁধন? জি জি, এটা আমাদের হচ্ছিল স্থায়ী বক্তব্য। আপনি হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের হচ্ছিল স্বতন্ত্র মতাদর্শ থাকে, তাদের হচ্ছিল নিজস্ব সাংগঠনিক আমার প্রশ্নটা ওখানে না, মানে আমি শুধু একটু আপনার কাছ থেকে বলা যায় যে স্বীকারোক্তি নিলাম। আচ্ছা, সেই জায়গাতে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা ব্যতীত যারা যারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন, তারা কি এখান থেকে বহিষ্কার হয়ে তারপর কিংবা পদত্যাগ করে কিংবা কোনোভাবে অনুমতি নিয়ে কি আসলে এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন? আপনি মিডিয়ার মাধ্যমে বা আপনি নিজেও জেনে থাকবেন, এটা একাধিকবার বিভিন্ন টক শো বা হচ্ছিল আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ তারা বিবৃতি দিয়েছেন এই অর্থে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছিল জাতীয় নাগরিক কমিটি দুইটা মার্চ করে এক বা একাধিক রাজনৈতিক দল বাংলাদেশে গঠন হবে, সেটা এনসিপি গঠিত হওয়ার আগের বিবৃতি ছিল। তো সেই অর্থে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওটার হচ্ছিল আহ্বায়ক সদস্য সচিব থেকে মুখ্য সংগঠক যারা আছেন ওনারা হচ্ছিল জাতীয় নাগরিক পার্টিতে হচ্ছিল যোগদান করেন। আপনি ইতিমধ্যে জেনে থাকবেন আমাদের যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্ট সেলে যে সম্পাদক হাসান ইমাম, উমামা ফাতেমা নেতৃত্বে নতুন হচ্ছে আপনার সাংগঠনিক স্ট্রাকচার পেতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে অর্থে আমাদের সিনিয়র যে নেতৃবৃন্দ তারা অবশ্যই সেখান থেকে পদত্যাগ করবেন, নতুবা আমাদের নতুন যে সাংগঠনিক স্ট্রাকচার আছে, নেতৃত্ব আছে, তারা তাদেরকে অব্যাহতি দিবেন। জি, সেটাই আমার প্রশ্ন, যে তারা কিন্তু পদত্যাগ না করেই রাজনৈতিক সংগঠনে গিয়েছেন, কিন্তু জনগণের কাছে কিংবা ছাত্রদের কাছে তাদের প্রত্যাশা ছিল কিংবা তারা কথা দিয়েছিলেন যে তারা রাজনৈতিক এই বৈষম্য ছাত্র আন্দোলনে এমন কেউই থাকবেন কিংবা যারা থাকবেন তারা কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবেন না। সেই জায়গায় আমরা একটু আবারও আখতারুজ্জামান রাজুর কাছে যাই। আখতারুজ্জামান রাজু, আপনারা একটি ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন তার 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে নতুনভাবে তৈরি হয় একটি দল। সেই জায়গায় দেখবো 18 থেকে আজকে 25, সেই জায়গায় নুরুল হক নূর নানানভাবে বিতর্কিত হয়েছেন, আবার উনি মাঝে মাঝে প্রশংসায়ও ভেসেছেন। আবার আপনাদের যে রেজা কিবরিয়া ছিল আহ্বায়ক, সেই জায়গায় তার নামেও আমরা নানান আলোচনা সমালোচনা শুনেছি। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আগামী দিনে আপনারা কি মনে করেন যে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের দ্বিতীয় ছাত্র সংগঠন, এটা একটু সকলের জন্য জানিয়ে রাখি যে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের দ্বিতীয় ছাত্র সংগঠন যারা নিজেরা ছাত্র সংগঠন থেকে একটা পার্টির জন্ম দেয়। সেই জায়গা থেকে এই ছাত্র অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ছাত্র সংগঠন, এবং রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আপনারা কি ভাবছেন, কিভাবে ক্যাম্পাসগুলোতে, কিভাবে যেহেতু ক্যাম্পাসের প্রশ্ন আসছে, সে জায়গায় ক্যাম্পাসগুলোতে কিংবা আসলে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আসলে আপনারা কি ছাত্র রাজনীতি চান কিনা, এবং সেটা চাইলে কিভাবে কি প্রক্রিয়ায় আসলে ছাত্রদের জন্য নিরাপদ একটি রাজনৈতিক
সংগঠন প্রতিষ্ঠা করা যায় সেই বিষয়ে একটু আখতারুজ্জামান রাজুর কাছে আমরা যাই এবং আমরা জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ ভাই। আপনি জেনে থাকবেন যে ছাত্র অধিকার পরিষদ হচ্ছে এমন এক ছাত্র সংগঠন 2018 সালের ঐতিহ্যবাহী যে কোটা সংস্কার আন্দোলন, যে 18 থেকে 24, 18 থেকে আমাদের যে কোটা সংস্কার আন্দোলন যেটা আমরা 18-তে শুরু করছিলাম, এটা আহ, এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ওই আন্দোলনগুলো করে আসছি যখন বাংলাদেশের বিভিন্ন ধরনের বড় ছাত্র সংগঠন, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের মতো যে ছাত্র সংগঠন ছিল তারাও কর্মসূচি পালন করতে পারে নাই। কিন্তু তখন আমরা একটা স্বাধীন প্ল্যাটফর্মে ছিলাম। পরবর্তীতে আমরা একটা রাজনৈতিক দলের রূপ নেই এবং ছাত্র অধিকার পরিষদ একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসাবে রূপ নেয়। কিন্তু আমরা ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে, যেসব আন্দোলনগুলো মানুষের অধিকারের জন্য হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়েছে। আপনি দেখে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাতে যখন অন্যান্য ছাত্র সংগঠনগুলো দাঁড়াইতে পারতো না, তখন কিন্তু ছাত্র অধিকার পরিষদ বারবার মাইর খেয়েছে এবং আমাদের যে নেতা ডাক্তার সাবেক বিপিনুর হক ভাই বারবার মাইর খেয়েছে এবং রাজু ভাস্কর্য সহ বিভিন্ন জায়গায়। তবু আমরা কিন্তু ছাত্রদের অধিকারের জন্য যে কথা বলা, এটা কিন্তু আমরা একটুর জন্য থেমে থাকিনি, কারণ আমরা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রাম 18 থেকে 24 নিয়ে এসেছে এবং এই 24-এর আন্দোলনের একদম প্রথম দিক থেকে একটা সমন্বয়ের মাধ্যমে যে এটা আন্দোলনটা তৈরি হয়েছে, এই আন্দোলনের মধ্যে অন্যতম বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে ছাত্র অধিকার পরিষদ। এবং এটা কিন্তু আপনি বর্তমান যে এনসিপি প্রতিষ্ঠা হয়েছে, এনসিপির মধ্যে যারা নেতা আছে এর মধ্যে অনেক আছে যারা ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করছে। তারপর উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই, উনি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করছে। তো আমরা আসলে এমন একটা ছাত্র রাজনীতি এখন সামনে চাই, যে ছাত্র রাজনীতি হবে ছাত্রদের জন্য, ছাত্রদের অধিকারের জন্য যে রাজনীতি হবে, যেখানে ত্রাসের রাজত্ব থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে অস্ত্রের ঝঞ্ঝানি থাকবে না। এমন একটা ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা চাই যেখানে একটা ছাত্র হিসাবে আর একটা ছাত্রের অধিকারের জন্য কথা বলবে, একটা ছাত্র আর একটা ছাত্রের সহায়তার জন্য কাজ করবে। কিন্তু আমরা এমন ছাত্র রাজনীতি চাই না ক্যাম্পাসে যেই ছাত্র আরেক ছাত্রের দেখে ভয় পাইবো, আরেক ছাত্র ওনাকে ডাইকে নিয়ে র্যাক দিবে এবং সিনিয়র জুনিয়র হিসাবে যে একটা টর্চার সেল বিভিন্ন সময় আপনারা দেখে আসছেন বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, যেমন ছাত্রলীগ বিগত দিনে করে আসছে, ক্যাম্পাসে হচ্ছে হলে নিয়ে নিয়ে কিভাবে র্যাগিং করা এবং হচ্ছে হল দখল, যে বাণিজ্য এবং হল বাণিজ্য, এই সমস্ত কিছু বাদ দিয়ে আমরা হচ্ছে ছাত্র রাজনীতির একটা মৌলিক সংস্কার চাই। যে মৌলিক সংস্কারের মধ্যে প্রত্যেকটা ছাত্র ক্যাম্পাসের মধ্যে নিরাপদ বোধ করবে, প্রত্যেকটা ছাত্র সমান অধিকার নিয়ে ক্যাম্পাসে থাকবে এবং প্রত্যেকটা ছাত্র হচ্ছে একটা বড় মন নিয়ে চলতে পারবে এবং কথা বলতে পারবে, যেটা ওনার রাইট, যেটা পাওয়ার একদম, যে ছাত্র রাজনীতি করে ও যেটা পেতে পারে একটা সাধারণ স্টুডেন্টও এটা যেন পেতে পারে। এবং এটার যে একটা সমন্বয় করা, এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং মূল বিষয়টা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ মূলত ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে, যে একটা ছাত্র কোন কোন জায়গায় থেকে বঞ্চিত হচ্ছে। একটা ক্যাম্পাসে যখন আমরা ক্যাম্পাসের রাজনীতিগুলো যখন আমরা করি, ছাত্র অধিকার পরিষদ ক্যাম্পাসের রাজনীতি করে ক্যাম্পাসের একটা ছাত্র কোন বিষয়ে সাফার করতেছে, কোন বিষয়ে সমস্যায় ভুগতেছে, ওইটার কিভাবে আমরা সমাধান করতে পারবো, ওর সাথে যদি অন্যায় হয় ওটার সুবিচার পাওয়ার জন্য, ওর অধিকারের লড়ার জন্য আমরা রাজনীতি করি। জি আচ্ছা, আপনি জেনে থাকবেন যে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নানান প্ল্যাটফর্মে বা নানান শাখা গঠন করেছে। সেই জায়গাতে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনও বলা যায় যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলাতে আছে। আমরা বলতে চাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বারবার বলছেন যে লেজুর ভিত্তি মুক্ত রাজনীতি আমরা ক্যাম্পাসে প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গায় ছাত্র অধিকার পরিষদ কি লেজুর ভিত্তি রাজনীতিতে বিশ্বাস করে নাকি লেজুর ভিত্তি মুক্ত রাজনীতিতে বিশ্বাস করে, সেটা যদি একটু ক্লিয়ার করেন। ধন্যবাদ। আমরা আসলে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি। আমরা এমন একটা ছাত্র, আপনি আমাদের মূলনীতি যদি পড়েন তাহলে দেখতে পারবেন যে ছাত্র অধিকার পরিষদ হচ্ছে এমন একটা মানে ছাত্র সংগঠন যার উপরে যে মূল যে দলীয় কোনো ধরনের প্রভাব নাই। আমরা হচ্ছে দলীয় প্রভাব মুক্ত একটা ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন দলীয় গোলামি এবং দাসত্ব পালন করার জন্য বাধ্য নয়।
আমরা স্বাধীন একটা ছাত্র সংগঠন, এটা দলীয়, এবং আমরা এটাও চাই যে ক্যাম্পাসে যদি আমরা দলীয় ছাত্র রাজনীতির বাইরে লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কেবলমাত্র যে রাজনীতির যে মৌলিক সংস্কারের কথা বলছি এটা সম্ভব। আচ্ছা, জি, আমরা একটু আবার মোহাম্মদ জাহিদুল হক বাঁধনের কাছে যাই। জাহিদুল হক বাঁধন, আপনারা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং নেতা ছিলেন, তখন আপনারা বলেছেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। কিন্তু তার পরবর্তী সময় আমরা দেখলাম আপনারা প্রত্যেকটা ক্যাম্পাসেই, যেখানে কখনো ছাত্রদল কিংবা ছাত্রলীগের মতো কমিটি আসলে কমিটি দিতে পারে নাই, সেই সংগঠনগুলো কমিটি দিতে পারে নাই, কিন্তু আপনারা সেখানে কমিটি দিয়েছেন। আপনারা এর পরবর্তীতে নতুন যে ছাত্র সংগঠন গঠন করলেন, ছাত্র সংসদ, সেটাও কি সারা দেশে বা ক্যাম্পাসগুলোতে আসলে আপনারা কমিটি দিবেন কিনা? না, আমার প্রশ্ন হচ্ছে, একদিকে ছাত্র রাজনীতি নিষেধ করতে চান বা নিষিদ্ধ হোক এমন চান, আবার আরেকদিকে আপনারাই সেই ক্যাম্পাসগুলোতে আসলে কমিটি দিচ্ছেন। সেটা দুইটার মধ্যে আলাদা তফাৎ হয়ে গেল না? এটাকে কিভাবে ডিফাইন করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা বরাবরই বলে আসছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না, বা কোনো রাজনৈতিক দলের কোনো স্টুডেন্ট উইংস হিসাবেও কাজ করবে না। সেক্ষেত্রে স্বতন্ত্র একটি রাজনৈতিক দল যারা হচ্ছিল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে, এবং হচ্ছে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের আপনার যে হচ্ছিল চেতনা, সেটা হচ্ছে ভিতরে লালন করবে। সেই প্রেক্ষিতে বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে আমরা এখনো দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক দল, আমি যদি নাম এড্রেস করে বলতে চাই, বিএনপির যে ছাত্র দল আছে, তাদের হচ্ছিল ক্যাম্পাস ভিত্তিক সেই দখলদারিত্ব, হল বাণিজ্য, সিট বাণিজ্য, এবং হচ্ছে গণরুমের যে হচ্ছে যে কালচার, তারা সেটা পূর্ণ প্রতিষ্ঠার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এখানে স্টুডেন্টদের, সাধারণ যে ছাত্র ছাত্রীদের হচ্ছে পক্ষে কথা বলার জন্য অবশ্যই একটা স্বতন্ত্র শক্তির প্রয়োজন। সেই জায়গা থেকে ক্যাম্পাস গুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধুমাত্র হচ্ছে ক্যাম্পাস ভিত্তিতে, মানে ক্যাম্পাস গুলোতে ছাত্র ছাত্রীদের হচ্ছিল মৌলিক অধিকার নিশ্চিতের জন্য কাজ করবে। জি, তারপরে সেটা তো কমিটি দিলেন, কিন্তু আমার কাছে ছাত্র সংসদ, সেটাও কি আপনারা ক্যাম্পাসে কি প্রতিষ্ঠা করবেন? না, জাতীয় গণতান্ত্রিক যে ছাত্র সংসদের যে ভূমিকা, আপনি সেটা জানেন, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সেটা হয়েছে, এবং বিএনপি এর মতো বিএনপির যে হচ্ছে স্টুডেন্ট উইং ছাত্রদল, যেখানে হচ্ছিল সন্ত্রাস নৈরাজ্য আপনার হচ্ছে মাথাচাড়া দিয়ে আবার উঠতেছে, অর্থাৎ ছাত্রলীগের যেই পুরাতন যে কালচারটা, ওই কালচারটা হচ্ছে যখন ছাত্রদল এসে নতুন করে আবার চর্চা শুরু করতেছে, এখানে হচ্ছিল আপনার স্টুডেন্টদের সাধারণ যে মেধা বিকাশের যে জায়গা বা সাধারণ ভাবে যে চলাফেরা বা বিচরণের জায়গাতে হচ্ছে বাধাগ্রস্ত হয়। আমাদের জাতীয় ছাত্র সংসদ সেই জায়গা থেকে স্টুডেন্টদের হচ্ছিল যে বেসিক রাইটস, মৌলিক অধিকার গুলো, এবং হচ্ছিল ছাত্রদের অধিকার আদায়ে ভার্সিটি গুলোতে বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির হলগুলোতে কাজ করবে। এর মানে কি শুধুমাত্র ছাত্র সংসদ বা জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদই একমাত্র ছাত্রদের অধিকারের জন্য কথা বলে? আমরা তো জানি যে বাংলাদেশের যে কটা ছাত্র সংগঠন আছে, তারা তাদের গঠনতন্ত্রে, তাদের ইস্তেহার কিংবা ছাত্রদের কাছে যে বক্তব্য পেশ করে, সেখানে বলা থাকে যে ছাত্রদের জন্য তারা কাজ করার জন্য মনোনিবেশ করে কিংবা মনস্থির করে। সেই জায়গায় আমরা তো সকলকেই ধরে নিতে পারি যে তারা ছাত্রদের জন্য আসলে কাজ করে, কিন্তু নানান জায়গায় আমরা দেখেছি যে ছাত্রদল কিংবা ছাত্রলীগ হল বাণিজ্য, সিট বাণিজ্য থেকে শুরু করে ক্যাম্পাস পুরোটাই রাজত্ব করার জায়গাটা নিয়েছে। কিন্তু আপনারা বৈষম্য ছাত্র আন্দোলন, আমরা দেখবো যে কমিটি আনতে যে মারামারি, সেখানে হতাহত, হাসপাতালে ভর্তি, কিংবা নতুন যে ছাত্র সংসদ যখন গঠন হলো তার আগের দিন আমরা দেখবো মধুর ক্যান্টিনে মারামারি। তো পরিবর্তন তো আসলে হলো না, সেই একই তো রিফর্ম হচ্ছে বারবার। ছাত্রলীগ যেভাবে করে গেছে, ছাত্র দল যেভাবে করে গেছে, সেই ফর্মেটেই কিন্তু আমরা দেখছি। এবং আরেকটা প্রশ্ন আপনাদের সবচেয়ে বেশি করে যে এই বৈষম্য ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি ছাত্রলীগের পুনর্বাসন করছে, সেই জায়গাটা একটু আপনি ডিফেন্ড করেন, এবং আপনি একটু বলেন যে আসলে এটাকে কতটুকু সত্যি কিংবা কিভাবে মানুষ আপনি বুঝাবেন। মূলত প্রত্যেকটা ছাত্র সংসদ বা ছাত্র যে দলগুলো আছে, স্টুডেন্টদের যে ইউনিট গুলো আছে ইউনিভার্সিটি গুলাতে, তো তাদের বেসিক কথাই থাকে যে আমরা ছাত্র অধিকারের জন্য কাজ করি, সাধারণ ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার আদায়ে কাজ করি। কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগ, ছাত্র দলের মতো যে সংগঠন গুলা আছে,
তারা আসলে ছাত্র অধিকারের কথা না বলে মূলত তাদের যে মাদার পার্টি বা মাদার যে দলগুলো আছে, রাজনৈতিক দল, সেই সব দলগুলোর এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত হচ্ছিল হলগুলাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্রলীগের যে পুনর্বাসনের যে কথাটি আপনি বললেন, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। এখানে আমি বলতে চাই যে ছাত্রলীগ করেছে 5ই আগস্টের পরবর্তী সময়ে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি, কোন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পুনর্বাসন করা হয়নি। আপনার 5ই আগস্টের পূর্ববর্তী সময়, অর্থাৎ আন্দোলন যখন সারা দেশে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, সেই সময় বিভিন্ন লীগ, বিশেষ করে ছাত্র লীগ থেকে অনেকে পদত্যাগ করে আসছে তাদের নৈতিকতা জায়গা থেকে। তারা মনে করেছে যে বর্তমান সেই সময়কার বর্তমান যে রাজনৈতিক দল আওয়ামী লীগ সাধারণ ছাত্রছাত্রীদের উপর মৌলিক অধিকার বা কোঠার বিরুদ্ধে যে একটি ন্যায্য নৈতিক যে আন্দোলন, সেই আন্দোলন দমন পীড়নের জন্য একটা ছাত্র সংগঠনকে ব্যবহার করে। আমরা জানি আমাদের সাবেক যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, উনি সরাসরি একটি প্রেস ব্রিফিং এ বলেছিল যে এই ছাত্রদের প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তার কথার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর চড়াও হয়, বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে তাদেরকে প্রহার করে এবং হতাহতের ঘটনা ঘটায়। তো আমরা সেই জায়গা থেকে যখন ছাত্রলীগ বা যুবলীগ থেকে প্রকাশ্যে পদত্যাগ করে যারা আন্দোলনে সংহতি জানিয়েছে, রাজপথে ছিল, আন্দোলন করেছে, সেই সব ব্যক্তি ব্যতীত আমরা কোন ধরনের আওয়ামী লীগ সংশ্লিষ্ট কাউকে পুনর্বাসিত করতেছি না। সেটা ছাড়াও কিন্তু সারা দেশে অভিযোগ আছে এবং কি সেটা অনেক জায়গায় নিউজ হয়েছে। আপনারা দেখবেন যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্রলীগের পুনর্বাসন চলছে, সেটা অনেকেই সেটা প্রমাণ দেখিয়েছেন। আমরা সেই জায়গায় না যাই, আমরা একটু আবারও আখতারুজ্জামান রাজুর কাছে যাই। আখতারুজ্জামান রাজু, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি কিংবা জাতীয় নাগরিক পার্টি, এই সকল কিছুতে কিন্তু বেশিরভাগ অংশীদার গণ অধিকার পরিষদের সাবেকরা। সেই জায়গায় আমার একটু যে প্রশ্ন, যে আসলে কি গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদে কি এই শিক্ষার্থীরা, এই নেতারা কি আসলে ভরসা পায় না? তাদের কেন নতুন করে পার্টি গঠন করতে হয়, কিংবা তারা আসলে এখান থেকে গণ অধিকার পরিষদ থেকে ছাত্র অধিকার পরিষদ থেকে যাওয়ার আসলে মূল কারণ কি? আখতারুজ্জামান রাজু। জি, জি আখতারুজ্জামান রাজু, আপনাদের শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নে আসার আগে আমি জাহিদুল ইসলাম বাদন ভাইয়ের কয়েকটা কথা আমি একটু অ্যান্সার দেই। যেমন আমরা নতুন রাজনৈতিক চাই এবং নতুন একটা বন্দোবস্ত চাই। আমরা চাই যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী এদেশের যে আন্দোলন স্পিরিটকে ধারণ করে 3-4টার বেশিও রাজনৈতিক দল আসতে পারে এবং নতুন ছাত্র সংগঠন আসছে, যারা নতুন রাজনৈতিক দল আসছে সবাইকে আমরা ওয়েলকাম করছি। কিন্তু আপনি জেনে থাকবেন যে গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ব্যবসায়ীর কাছ থেকে নতুন ছাত্র সংগঠনের একজন নেতা 50,000 টাকা চাঁদা দাবি করেছে। এটা মিডিয়ায় খুব ফল আউট হয়ে এসেছে। কিন্তু আমরা এরকম পরিবর্তন চাই না, এরকম নতুন বন্দোবস্ত কিন্তু আমরা চাই না। তারপরে আপনি বললেন যে নতুন রাজনৈতিক দলে বেশিরভাগ যারা গণ অধিকার পরিষদ করে আসছে, যারা ছাত্র অধিকার পরিষদ করে আসছে। আসলে দেখবেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্দোলনটা শুরু হয়েছে, এখানে কিন্তু একদম মূল লাইটে যারা ছিল আমাদের নুসরাত তাবাসসুম আপু, তারপর আসিফ মাহমুদ ভাই, আক্তার ভাই সহ সবাই ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। মানে অনেকে সাবেক, যারা আক্তার ভাই আগে চলে গেছে, নাহিদ ভাই তারা আগে চলে গেছে, কিন্তু স্টেক হোল্ডার অনেকে আছে যারা রানিং অনেক ছিল। তো আমাদের মধ্যে মতাদর্শের অনেকটা ওনাদের সাথে মিল আছে, একসাথে অনেকদিন যাবৎ রাজনীতি করা, এবং অনেক আছে যারা এখনো বর্তমানে গণ অধিকার পরিষদের রাজনীতি করছে, কিন্তু ওনাদের সাথে সুসম্পর্ক। যেমন আমরা এখনো আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু অনেক এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যত নেতৃবৃন্দ আছে সবার সাথে আমরা একসাথে কাজ করেছি, ওনাদের সাথে সুসম্পর্ক। রাজনৈতিক নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য কেউ যদি মনে করে যে আমি এই প্ল্যাটফর্ম থেকে ওইটাই দিয়ে ভালো কাজ করতে পারবো, দেশের মানুষের জন্য কল্যাণকর হবে, ওখানে গেলে আমার আরো ফিল্ডটা মানে আমার কাজ করার জন্য সুবিধা হবে,
তাহলে সে যাইতে পারে, সমস্যা নেই। কিন্তু এনসিপিতে আমাদের 3 জন নেতৃবৃন্দ গেছিল, আবু হানিফ ভাই, তারপর আবু তায়ের ভাই এবং হ্যাঁ, আরো একজন গেছে। কিন্তু 3 জন কিন্তু পরবর্তীতে ওনারা আবার রিজাইন করে গণ অধিকার পরিষদে ব্যাক করছে। তো গণ অধিকার পরিষদ এবং এনসিপির মধ্যে একটা মতাদর্শের যে মিল, এটা গঠনতন্ত্রের আগে থেকে এনসিপি। তো এখানে অনেকে যদি কেউ মনে করে যে আমি ওখানে ভালো কাজ করতে পারবো, তাহলে উনি যেতে পারে, এবং ওনার জন্য খোলা আছে। তবে এরকম বেশি গেছে বলে আমার মনে হয় না। যে 3 জন গেছিল ওনারা 3 জন আবার রিজাইন করে চলে আসছে। না, সে জায়গায় কিন্তু অনেক অনেক জায়গায় আপনাদের জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা গিয়েছেন, কেন্দ্রীয় কমিটির যারা ছিলেন তারাও অনেকে গিয়েছেন, সেটা আমরা করতে পেরেছি। আরেকটা প্রশ্ন আপনার কাছে, একটু শেষ প্রশ্ন করি, শেষ না বলা যায় যে আরেকটা প্রশ্ন আপনি করবো, যে আসলে ক্যাম্পাসে ছাত্র কিন্তু আমরা বললেন যে ক্যাম্পাসে এভাবে আপনারা রাজনীতি চান, কিন্তু আপনারা জেলা, মহানগর, উপজেলায় এই সকলের সাথে ছাত্র অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ তারা কিভাবে যৌথ প্রক্রিয়ায় কাজ করবে এবং ছাত্রদের জন্য এবং জনগণের জন্য আসলে আপনাদের বক্তৃতা কি বা এই মুহূর্তে আসলে করণীয় হবে, ছাত্রদের আসলে কি করণীয় সেই জায়গায় আপনারা কি বলবেন? এবং একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর একটু পরে দিলেও হবে, যে আপনারা দেখবেন যে সারা দেশে আইন শৃঙ্খলার যে অবনতি, সারা দেশে ধর্ষণ, নিপীড়ন, ছিনতাই থেকে শুরু করে সকল ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আপনারা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে যে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছেন, তারা বারবার বলেছেন যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করা উচিত এবং একজন নতুন উপদেষ্টা কিংবা একজন প্রশাসককে সেখানে নিয়োগ করা উচিত। সেই জায়গায় উপদেষ্টা আজকে তার যে বলা যায় যে জানাজা পড়ানো হয়েছে, জানাজা বলতে সেটা আমরা জানি যে আসলে একটি মানুষের তার কাজের ক্ষেত্রে আসলে ছাত্র জনতা তাকে জানাজা পড়িয়েছেন এবং কুপোতাক্ষ আগুন জ্বালিয়ে সেটাকে আগুন দিয়েছেন। সেই জায়গায় তো তারপরেও কেন এই উপদেষ্টা পদত্যাগ করেননি, কিংবা আপনার ছাত্র সংগঠন হিসাবে এই উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য আসলে কতটুকু চাপ প্রয়োগ করেছেন সেই জায়গায় একটু আমরা জানতে চাই। আখতারুজ্জামান রাজু। জি ভাই, গণ অধিকার পরিষদ আসলে প্রতিষ্ঠা হয়েছে গণমানুষের অধিকার আদায়ের জন্য, যে কাজ করা মানুষ যে একটা বিভেদ মুক্ত সমাজে বসবাস করবে, যেখানে সাম্য থাকবে এবং আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকের যে একদম সমাজের উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষ সমাজের প্রত্যেকে সমান অধিকার ভোগ করবে। এটা প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করা। তো গণ অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে, এটা আপনারা জেনে থাকবেন যে একটা সাধারণ মানুষ সমাজে কিভাবে সুবিচার পাইতে পারে, উনি যদি ওনার অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে তাহলে উনি কিভাবে ওনার অধিকার ফিরে পাইতে পারে, উনি কোনো একটা রাষ্ট্রীয় যদি সহযোগিতা না পায় ওনারে আমরা কিভাবে সহায়তা করতে পারি ওটা পাওয়ার জন্য, উনি একটা জায়গায় যদি বৈষম্যের শিকার হয় ওই বৈষম্যটা কিভাবে আমরা দূর করার জন্য কাজ করব, এটা নিয়ে কাজ করে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ আসলে রাজনীতিতে নতুন একটা পরিবর্তন দেখাচ্ছে, তরুণদের যে রাজনীতিতে আনা। আপনি দেখে রাখবেন যে 18 সালের পরবর্তী যেভাবে তরুণ এবং মেধাবীরা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় ছিল না। ডাক্তার সাহেব বিপিন নূর ভাই এমন একজন মানুষ, তিনি এমন একটা রাজনীতি প্রতিষ্ঠা করেছে যেখানে আই হেট পলিটিক্স থেকে অনেক তরুণী আই লাভ পলিটিক্সে চলে আসছে। যে তরুণের যে রাজনীতিতে যে একটা জয় জয়কার, একটা জয় জয় ধ্বনি, যে তরুণরা যে রাজনীতির প্রতি একটা নতুন ভাবে করে ভাবা শুরু করছে এবং নেতৃত্বে চলে আসছে, এটা কিন্তু এই যে আমাদের সংগঠন এবং আমাদের সংগঠনের নেতা নূর ভাই কিন্তু খুব ভাবে কাজ করছে এটা নিয়ে, এবং ওনারা দেখে অনেকে রাজনীতিতে আসছে। অনেকে এভাবেই বলে যে আসলে উনি তরুণদের রাজনীতির একটা প্রত্যাবর্তন তৈরি করছে রাজনীতির মাঠে। তো আমরা মনে করি যে তরুণ সমাজ যদি হাল ধরে দেশের, তাহলে দেশ ভালো থাকবে এবং দেশের যে মানুষ যেরকম একটা দেশ চায়, প্রত্যেকটা মানুষ কিরকম একটা দেশ চায় যে আমি শান্তিতে থাকবো, শান্তিতে কথা বলতে পারবো, আমি আমার অধিকারটা পাবো, যে সমাজে যে ভালো আছে, মানে যে উচ্চবিত্ত উনিও যে অধিকারটা পাচ্ছেন, যে আমি নিম্নবিত্ত আমিও সেই অধিকারটা পাচ্ছি। তো এই অধিকার ফেরানোর জন্যই হচ্ছে আমাদের যে লড়াই এবং সংগ্রাম এবং আমাদের যে পথ চলা, এটা হচ্ছে গণ অধিকার পরিষদ। জি দ্বিতীয় হচ্ছে আপনি জাহিদুল হক বাদল একটা কথা বলেছিলেন, আখতারুজ্জামান রাজু, জাহিদুল হক রাজু একটা কথা বলেছিলেন যে আন্দোলন চুরি হয়ে যায়,
বা আন্দোলনের অর্জন চুরি হয়ে যায়। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে এই পুরো 53 বছর আওয়ামী লীগ তার ৭১-এর পরবর্তী সময়ে তারা বারবার ৭১-এর চেতনা বলে সারা দেশে ঢাকঢোল পিটিয়েছে, সারা জায়গায় অরাজকতা থেকে শুরু করে চুরি দুর্নীতি সকল কিছু সংগঠিত করেছে শুধুমাত্র স্বাধীনতার চেতনা বলে। সেই জায়গায় আমরা আবার কি নতুনভাবে দেখছি না আখতারুজ্জামান রাজু যে অভ্যুত্থানের এই যে ২৪-এর গণ অভ্যুত্থানের স্পিরিট এই শব্দটাকে চুরি করছে বা চুরি করা হচ্ছে বা আসলে বা এক গোষ্ঠীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আখতারুজ্জামান রাজু। হ্যাঁ ভাই, আসলে গণ অভ্যুত্থানে আমি মনে করি যে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে অনেক মানুষই আছে যারা একদম সাধারণ মানুষ, ওনারা কোনো ধরনের রাজনীতিক ফ্যামিলি অথবা রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে আসে না। ওনারা এটা চিন্তা করছে যে এই স্বৈর শাসককে আমরা কিভাবে মুক্ত করবো। একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, সবাই কিন্তু কিভাবে আন্দোলনের মাঠে চলে আসতে দেখছেন। ওনাদের কিন্তু রাজনৈতিক পরিচয় নেই, কিভাবে শিশুরা মারা গেছে, কিভাবে নারীরা মারা গেছে। তো আমরা কেউ যদি মনে করি যে এটা আমাদের কারো পৈতৃক সম্পত্তি এবং এই আন্দোলনের এটা বিক্রি করে আমরা একটা লং টাইম, যেভাবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ বিক্রি করে আওয়ামী লীগ খাচ্ছে, তো কেউ যদি ২৪-এর গণ অভ্যুত্থান বিক্রি করে খাওয়ার জন্য চিন্তা করে তাহলে আমার মনে হয় এদেশের রাজনীতিতে সামনে আরো বেশি দিন যাইতে পারবে না এবং খুব ঘৃণা করে জনগণ থেকে প্রত্যাখ্যিত হবে। এবং আমাদের সংগঠনের নেতা বিপিন নুরুল হক নূর ভাই ২০১৮ সালের পরবর্তী থেকে এই স্বৈরাচার শেখ হাসিনারে এমন কোনো আন্দোলন নাই যেখানে উনি স্বৈর শাসক ছাড়া কথা বলছে, এবং উনি যেভাবে সাফার করছে এবং প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করেছে এটা সবাই দেখেছে। এবং ৫ তারিখের আগে ওনার কিভাবে ১০ দিনের রিমান্ডে দিচ্ছে, এবং রিমান্ডে যখন ৫ দিন দেওয়ার পরে নিয়ে যাচ্ছিল তখন ওনার কাঁধে করে নিয়ে গেছে, তখন উনি এটা বলছে যে ৯০% সরকারের পতন হয়ে গেছে, 10% বাকি আছে, তোমরা ধাক্কা দাও। এই 10% ধাক্কা দাও, এইটাই জনমানুষের মনে একটা স্পিরিট তৈরি করছে যে উনি এমন ভাবে কারা নির্যাতিত হওয়ার পরেও যদি জেল থেকে বের হয়ে বলতে পারে যে ৯০% সরকার পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। এটা দেখে সবাই অনেকেই কিন্তু মাঠে চলে আসছে। কিন্তু এর ফলে আমরা কিন্তু বলতে পারি না যে নুরুল হক নূর ভাই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক, এবং উনি বলতে পারি এটা ঘোষণা হয়ে গেছে। তো আমরা কখনোই চাই না যে কোনো একটা দল বা একটা গোষ্ঠী এই ২৪-এর গণ অভ্যুত্থান তাদের পকেটে নেয় বা তারা এটা বিক্রি করে খাক, এটা আমরা কখনোই চাই না। জি, আপনাকে ধন্যবাদ। এবং এখন আমরা একটু জাহিদুল হক বাঁধনের কাছে যাই। জাহিদুল হক বাঁধন, আমাদের আলোচনা প্রায় শেষ দিকে, তবুও একটা প্রশ্ন খুবই জোরদার ভাবে করা উচিত যে সারা দেশে দেখবেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা বড় সমালোচনার জায়গা টাকা কোথা থেকে আসে। মানে আমরা দেখবো যে বড় বড় আপনারা প্রোগ্রাম করছেন, ঢাকায় প্রোগ্রাম করছেন, স্থানীয়ভাবে প্রোগ্রাম করছেন, সকল জায়গায় কিন্তু আপনারা প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন কিংবা নানান জায়গায় যাচ্ছেন। সেই জায়গা থেকে যদি আপনাকে একটু প্রশ্ন করি যে আসলে এই যে এত কিছু আয়োজনে তো বিশাল একটা খরচার ব্যাপার, সেই টাকাটা আসলে কোথা থেকে আসে এবং কিভাবে আসে? আপনারা যেহেতু নতুন পার্টি, আপনাদের সেভাবে ফান্ড নাই, স্থায়ী ফান্ড, তবুও কিভাবে আসলে এই টাকাটা আসে, কিভাবে এই টাকার যোগান আপনারা দেন? জাহিদুল হক বাঁধন। প্রথমত আমরা বলতে চাই, আমরা স্থানীয় পর্যায়ে উপজেলা বা জেলা ভিত্তিক যে আন্দোলনগুলা করি, সেই আন্দোলনগুলাতে আমাদের নিজেদের পকেটের টাকায় আমরা খরচ করে আন্দোলনগুলা করি। আর জাতীয় পর্যায়ে যে আন্দোলনগুলা হয়, আপনি জানেন প্রত্যেকেরই কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী আছে। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী থেকে ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে আমরা সেই অর্থ আমাদের সাংগঠনিক কাজে আমরা ব্যয় করি, সেটা অবশ্যই গণমানুষের জন্য। জি, আচ্ছা, এই যে শুভাকাঙ্ক্ষী, ধরেন অভ্যুত্থানের আগে কিংবা অভ্যুত্থানের পরেই সকল দলই কিন্তু তার নির্দিষ্ট যে বেরিয়ার, সেই বেরিয়ার থেকে বলা যায় যে বৃহৎ বেরিয়ারে পরিণত হয়েছে। আমি যদি ছাত্র অধিকার পরিষদের আলাপেই যাই, যে ছাত্র অধিকার পরিষদ ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জে যে অবস্থান ছিল, অবশ্যই ৫ আগস্টের পরে তার দ্বিগুণ কিংবা ৩ গুণে পরিণত হয়েছে। তাহলে তাদের উইংসটা অনেক বেড়ে গেছে। অনেক বেড়ে যাওয়ার ফলে তাদের অনেক শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদ এত বড় সমাবেশ করতে পারে নাই, যা নতুন সংগঠন হিসাবে বৈষম্য ছাত্র আন্দোলন করতে পারছেন। তাহলে এই আমার কথা হচ্ছে, এত এত টাকার অভিযোগ আসলে কারণ কি? মানে কি কারণে এটা আচ্ছা, আসলে হয় বা আপনাদের কেন অভিযোগ করা হয়?
দেখেন, আপনি হচ্ছিল আপনার কাছে যদি সুনির্দিষ্ট কোনো সোর্স থেকে হচ্ছে তথ্য উপাত্ত না থাকে, তাহলে আপনি কিন্তু ঢালাওভাবে কাউকে হচ্ছে এলিগেশন দিতে পারেন না বা ঢালাওভাবে অভিযোগ করতে পারেন না। আপনি জি, অবশ্যই আমার কাছে জানবেন আমাদের যে সুস্পষ্ট আছে। সেখানে হাসনাত আব্দুল্লাহ তার একটা হোয়াটসঅ্যাপ যে আলাপ আলোচনায় বলেছেন যে যদি 200 জনের নিচে লোক আসে তাহলে 1 টাকাও পাবা না। এইভাবে আলাপ কিন্তু হোয়াটসঅ্যাপে হয়েছে যখন আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাইয়ের ঘোষণাপত্র যখন মানে দেওয়ার কথা ছিল, ওই দিনের আলাপ আলোচনায় কিন্তু এইভাবে অনেক কিছু আমরা হোয়াটসঅ্যাপ বা আমরা বলা যায় যে ফেসবুকের মধ্যে আমরা জানতে পেরেছি। জি, যে আপনার যে আলোচনাটা সেটা হচ্ছে হলো প্রোক্লেমেশন ঘোষণার যে দিনটা, অর্থাৎ 31 ডিসেম্বরের আপনি কথাটা উল্লেখ করেছেন। 31 ডিসেম্বর সমগ্র বাংলাদেশ থেকে স্টুডেন্টরা হচ্ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছে বা জড়ো হয়েছিল। আপনি জেনে থাকবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা যারা আছি তারা হচ্ছিল নিতান্তই হচ্ছিল ছাত্র বা স্টুডেন্ট। আমাদের সেরকম আর্নিং সোর্স নাই উইদাউট টিউশনের বাহিরে আমাদের ইনকামের সেরকম সোর্স নাই। কেউ কেউ পার্ট টাইম জবটাও করে থাকে। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় থেকে হচ্ছে আমাদের প্যাট্রোনাইজ করা হয়েছে, আমাদের ট্রান্সপোর্টেশনটা এনশিওর করা হয়েছে। হ্যাঁ, আর সেই অর্থটা অবশ্যই আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ হচ্ছে বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে টাকার সোর্সটা কি। আমরা বরাবরই বলে আসছি আমাদের শুভাকাঙ্ক্ষী থেকে নেওয়া অর্থেও আমরা হচ্ছে আমাদের সাংগঠনিক কার্যে ব্যয় করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কেন্দ্রীয় নেতা আপনি একটি দেখাতে পারবেন না কোথাও হচ্ছে টেন্ডারবাজি, কোথাও চাঁদাবাজি, এই ধরনের কোনো সংশ্লিষ্টতা অন্তত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভাবে কোনো নাই, বা হচ্ছে আমাদের ডিরেক্ট নির্দেশনা দেওয়া আছে কেউ যদি এই ধরনের অপতৎপরতা বা অপকর্মকাণ্ডের সাথে যদি কেউ জড়িত হয় তার এগেনস্টে সরাসরি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা আমরা গতকালকে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মাধ্যমে সেই দৃষ্টান্তটা স্থাপন করেছি। আচ্ছা, আমরা কিন্তু জেনেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ চাঁদাবাজির সাথে যুক্ত আছেন, যেটা আখতারুজ্জামান রাজুও কিন্তু বলেছেন। আবার আপনি বললেন যে টেন্ডারবাজি কিংবা আমি বলতে পারি যে বাজার দখল ইত্যাদি ইত্যাদির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হয়তো নারায়ণগঞ্জের সাথে যুক্ত নাই, কিন্তু সারা দেশে কিন্তু চিত্র ভিন্ন। সেখানে কিন্তু সারা দেশেই টেন্ডারগুলো তারা নিচ্ছে। তারা বলা যায় যে চাঁদাবাজি থেকে শুরু করে সকল কাজেই তারা ছাত্রলীগের যে অপরিপূর্ণতা সেটা কিন্তু তারা পূরণ করছে। কিন্তু সেই জায়গায় আমার একটা প্রস্তাব মানে কথা যে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো ধরনের সাংগঠনিক কাঠামো নাই। সাংগঠনিক কাঠামো বলতে আমি যেটাকে বোঝাতে চাচ্ছি যে গঠনতন্ত্র নাই কিংবা একটি ঘোষণাপত্র নাই ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা হয়। তো আমার হয়তোবা জানায় ভুল থাকতে পারে। কিন্তু সেই জায়গায় বৈষম্য ছাত্র আন্দোলনে কিন্তু কোনো কিছুই ছিল না। কিন্তু তারপরও তারা এত বড় বড় সমাবেশ কিভাবে করে কিংবা জাতীয় নাগরিক পার্টি এত বড় সমাবেশ কিভাবে করে কিংবা এদের টাকার অর্থের যোগানটা আসলে কোথায়? আপনি বললেন যে আসলে তারা মানে কোনো অভিযোগ নাই। কিন্তু আমরা কিন্তু দেখবো যে অনেক অনেক জায়গায় আমাদের যে বিগত যে তথ্য সেটা যদি আপনারা একটু ফলো করেন সেখানে দেখবেন যে একজন আলোচক তিনি বলেছেন যে ৫ আগস্টের আগে তাকে চেনেন এবং ৫ আগস্ট পরবর্তী সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার হাতে আইফোন, তার তিনি এখন সুজুকি বাইক চালান ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের পিছনে কিন্তু আসলেও কিছু কিছু জায়গায় আপনার বলা যায় যে লুটপাট বলা যায় না। কিছু কিছু জায়গায় ভর্তি বাণিজ্য, কিছু কিছু জায়গায় অন্যান্য বাণিজ্যের মধ্যে দিয়ে টেন্ডারবাজির মধ্যে দিয়ে হয়তো এগুলো করতেছে। এইগুলোর আসলে দায় কিন্তু আসলে অস্বীকার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আমরা একটু জাহিদুল হক বাঁধন আপনার কাছে আমাদের শেষ আলাপের মধ্যে দিয়ে জানতে চাই কেমন শিক্ষা প্রতিষ্ঠান চান, কেমন শিক্ষা ব্যবস্থা চান, কেমন পাঠ্যপুস্তকের মধ্যে কেমন রাজনৈতিক আলাপ আলোচনা চান কিংবা ছাত্রদের জন্য সর্বোপরি কেমন বাংলাদেশ আসলে আপনারা চান? ধন্যবাদ আপনাকে। আমি এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আমার পরবর্তী বাংলাদেশে চাই, যে শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে মূলত শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া হবে। সেখানে অবশ্যই ছাত্র রাজনীতি হবে, সেটা হচ্ছিল ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতি হবে। আর আমরা বিগত সময় দেখে আছি আমাদের পাঠ্যপুস্তকে নানানভাবে কাটছাট করার কারণে আপনার শিক্ষা ব্যবস্থা বা আমরা শুধু হচ্ছিল মুখস্থ বিদ্যার দিকে ধাবিত হয়েছি। সেরকম দিকে না গিয়ে আমরা এরকম একটি শিক্ষা ব্যবস্থা চাই যেটা হচ্ছে আমাদের গ্রাজুয়েশন বা হচ্ছিল অনার্স মাস্টার্স করার পর আমরা হচ্ছিল সেটা আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারবো বা কারিগরিক ভাবে আমরা দক্ষতা অর্জন করতে পারবো। সেই প্রেক্ষাপট থেকে আপনার জেনারেল বা সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি
কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতিও আমাদের জোর মনোনিবেশ করতে হবে, যাতে আমাদের টেকনিক্যালি বা প্রযুক্তিগতভাবে আমাদের যে তরুণ প্রজন্ম বা পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে স্কিল বেসড করা। জি, আপনাকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমরা আখতারুজ্জামান রাজু আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে ছাত্রদের জন্য কেমন শিক্ষা প্রতিষ্ঠান, কেমন দেশ আপনারা গড়তে চান বা প্রতিষ্ঠা করতে চান? এই চাই যেখানে অর্ধহীন মানুষ বসবাস করতে পারবে, মানুষ সামনের ভিত্তিতে বিচার পাবে এবং যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি ছিল এই সংস্কৃতিটা ভুলা আমরা হয়তো প্রত্যেকে নিশ্চিত ন্যায় এই বিচারটা যে সমাজে প্রতিষ্ঠা হবে, এরকম একটা সমাজ ব্যবস্থা চাই, এরকম একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষার মাধ্যমে সত্যিকারের শিক্ষা এই ছেলেগুলোরা পাবে এবং আহ, এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে সমান অধিকার ভোগ করবে এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন রাজনীতি করবে, কিন্তু প্রত্যেকের স্বস্ব অবস্থান থাকবে। এমন ছাত্র রাজনীতি আমরা চাই না যেখানে একচেটিয়া রাজনীতি হয়, ক্যাম্পাসের মধ্যে এই ছাত্র সংগঠন আসছে এই ছাত্র সংগঠন আসতে পারবে না, আমরাই হচ্ছে সব, আমরা ক্যাম্পাসে বাণিজ্য করবো, আমরা সিট বাণিজ্য করবো, ফল দখল করবো, এরকম রাজনীতির পরিবর্তন করে আমরা মূল কথা হচ্ছে আমরা রাজনীতির একটা মৌলিক পরিবর্তন চাই, যেটা পরবর্তী সময়ে হবে। কারণ 24-এর আগে যে স্বৈর শাসক ছিল ওই স্বৈর শাসকের পরবর্তীতে আমরা মৌলিকভাবে রাজনীতির প্রত্যেকটা দিকের পরিবর্তন চাই। জি, আপনাদের দুইজনকেই আমাদের রাজপথের রাজনীতির নবম পর্বে শুভেচ্ছা জানাই এবং এতক্ষণ যারা যুক্ত ছিলেন, যারা এতক্ষণ আলাপ আলোচনা শুনেছেন এবং যারা আপনাদের প্রশ্নগুলো করেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং যারা পরবর্তী দেখবেন সকলকেই রাজপথের রাজনীতির নবম পর্বে শুভেচ্ছা জানাই এবং আমরা মনে করি সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন ছাত্রদের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করুক যেখানে হানাহানি মারামারি থেকে শুরু করে কোনো ধরনের অরাজকতা থাকবে না, একটি সুন্দর একটি বাংলাদেশ আমরা জনগণের কাছে এবং আগামী প্রজন্মের কাছে আমরা উপহার দিতে চাই। আজকে যারা যুক্ত ছিলেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই এবং আগামী রবিবার রাত 9টায় আমাদের প্রোগ্রাম 10টায় থাকলেও আমরা সেটাকে 1 ঘন্টা সামনে এনে রাত 10টায় অনুষ্ঠিত করব। সেই জায়গায় আগামী রবিবার রাত 9টায় আপনাদের সাথে রাজপথের রাজনীতিতে থাকছি আমি রাইদুল ইসলাম সাকিব এবং বিশেষ একজন আলোচক আপনাদের সাথে থাকবেন, সেই জন্য অপেক্ষা করুন এবং সকলকে বিদায় জানিয়ে বা শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।